হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের পডকাস্টে। আমরা নির্বাণা ওয়েলনেস থেকে আসলে অলওয়েজ ট্রাই করি মানুষকে কোয়ালিটি কন্টেন্ট দিতে, কেননা ইনফরমেশন এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা যদি সঠিক ইনফরমেশন সঠিক ব্যক্তির কাছ থেকে পাই, এটা আসলেও আমাদের ওয়েলনেস এবং আমাদের লাইফস্টাইলটাকে অনেক বেশি এনরিচ করে। তো এই কারণে আজকে আমাদের পডকাস্টেও একজন খুব ট্যালেন্টেড পার্সন আছেন, ইশতিয়াক আহমেদ চৌধুরী। উনি আসলে কমব্যাট স্পোর্টস কোচ এবং আমিও এই সেক্টরটাতে আসলে নতুন নতুন পরিচিত হয়েছি। সো ভাবলাম আপনাদেরকেও আমি পরিচিত করিয়ে দিই, যেন আপনারা বুঝতে পারেন বাংলাদেশে এখন স্পোর্টস সিস্টেমটা কিভাবে চলছে, সাইকোলজি অ্যান্ড স্পোর্টস কিভাবে রিলেটেড, অ্যান্ড অলসো হচ্ছে কমব্যাট স্পোর্টস জিনিসটা কি এবং এখানে ফিউচারটা কেমন, এখানে যারা কোচ করছেন তারা কি এক্সপেক্ট করেন and ওনাদের ওপিনিয়ন গুলো। সো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সেই সাথে সবচেয়ে বেশি থ্যাংক ইউ জানাচ্ছি কোচ ইশতিয়াক ভাইকে। প্লিজ আপনি একটু যদি আমাদেরকে এন্ড অডিয়েন্সকে বলতেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা এবং আপনার পরিচিতিটা, কারণ আমরা আসলে দৈনন্দিন লাইফে খুব কম কমব্যাট স্পোর্টস কোচদের খুঁজে পাই। Thank you so much, Sumaya. First of all, I must say that it's fascinating talking with a psychologist. So, আমি নিজেও সাইকোলজি এটা আমার একটা পার্ট বিকজ 90% of my job is related to psychology. কারণ people think like I teach punches, but on the other hand, যে আমরা কিন্তু শুধু মানে কাউকে পাঞ্চ শিখাইতেছি বিষয়টা এটা না। পাঞ্চ ইজ জাস্ট দ্য মিডিয়াম। আমরা এখানে কারো ইমোশনাল রেগুলেশন করা, তার নার্ভাস সিস্টেমটাকে কন্ট্রোল করা, তার বিহেভিয়ারটাকে পরিবর্তনের দিকে নিয়ে আসা, এই জিনিসগুলো নিয়েও কিন্তু আমরা কাজ করি। সো আই এম ইন্ট্রোডিউসিং মাই সেলফ অ্যাজ কোচ ইশতিয়াক। সবাই আমাকে এই নামেই চিনে। মাই ফুল নেম ইজ ইশতিয়াক আহমেদ চৌধুরী। I'm a practicing advocate. At the same time, I am doing this comedy sports out of passion. যদিও এটা এখন আমার প্রফেশনের একটা অংশ হয়ে গেছে, বাট আমার স্টার্টিংটা ছিল মানে এটা জাস্ট এনজয় করা নিয়ে, শেখা নিয়ে। তো আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ল ফর 9 years অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কমব্যাট স্পোর্টসে আছি ফর মোর দ্যান 16 or 17 years। কারণ আমার মার্শাল আর্টসের যাত্রা শুরু হয় ক্লাস 5 থেকে। আমার মা আমাকে ভর্তি করিয়ে দিয়েছিল মার্শাল আর্ট শেখানোর জন্য। তো তারপর ওইখান থেকে আস্তে আস্তে অনেক গ্যাপ হইতে হইতে 2011 থেকে আমি রেগুলার প্র্যাকটিস শুরু করি। তো ওই হিসাবে ধরলেও প্রায় অলমোস্ট 15 বছর হয়ে গেছে অলমোস্ট। তো আর যদি আমি ক্লাস 5 থেকে ধরি তাহলে আরো বেশি হয়ে যাবে বিষয়টা। তো এই পুরো জিনিসটা থেকে মানে বলতে পারেন যে আমি অ্যাডভোকেট হওয়া সত্ত্বেও কেন আমি স্পোর্টসের সাথে জড়িয়ে আছি। কারণ এটা একদম মানে পুরো নিজের সাথে ওতপ্রোতভাবে মিলেমিশে আছে। এটা ছাড়তে পারি নাই। তো এখন আমিও এইভাবেই চিন্তা করছি যাতে আমার এই অ্যাডভোকেসিটাকেও যেন কিভাবে স্পোর্টসের সাথে রিলেট করতে পারি, স্পেসিফিক্যালি কমব্যাট স্পোর্টসে। তো এই তো এই পর্যন্ত আছি। রাইট। কোচ, আসলে আমার ফার্স্টে যে কোয়েশ্চেনটা থাকবে যে আমরা কমব্যাট স্পোর্টস কেন বলছি বা কমব্যাট স্পোর্টস বিষয়টা কি। স্পোর্টস তো নিজস্ব একটা বিষয়, এন্ড দেন এটার সাথে হুম, কমব্যাট সিস্টেমটা ওয়ার্ডটাও জড়িত আছে। সো আপনি যদি আমাদেরকে হুম। একটু সহজে বুঝতে দেন যে কমব্যাট স্পোর্টস মানে কি, এর মধ্যে কি কি জিনিস অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল স্পোর্টস বলতে তো আমরা বুঝি খেলাধুলা, রাইট? হুম, তো এখন খেলাধুলার একটা কমব্যাট স্পোর্টস নিয়ে যখন আমরা কথা বলবো, সব মার্শাল আর্টস কিন্তু কমব্যাটের অন্তর্ভুক্ত না। মার্শাল আর্টস একটা হিউজ একটা সাবজেক্ট। সাপোজ আপনি যখন তাইচি শিখবেন, সো তাইচি কাইন্ড অফ মেডিটেটিভ মার্শাল আর্টস। সেখানে আপনার মেডিটেশন নিয়ে কাজ করে, আপনার ব্রিদিং প্যাটার্ন নিয়ে কাজ করতেছে, একটা হিউম্যান বিহেভিয়ার নিয়ে কাজ করতেছে। অন দ্য আদার হ্যান্ড যখন আমরা কমব্যাট নিয়ে কথা বলবো, দ্যাট ইজ ফুল কন্ট্যাক্ট। দ্যাট ইজ লাইক আপনার আনআর্মড কমব্যাট যেটাকে আমরা বুঝে থাকি অনেক ক্ষেত্রে। সো এখানে ইনক্লুডিং বক্সিং, মুয়াই থাই, রেসলিং, তারপর ধরেন ব্রাজিলিয়ান জিজিৎসু, জুডো, এই ধরনের যেগুলো ফুল কন্ট্যাক্ট, যেটা আপনার 100% ফিজিক্যাল ডিমান্ড এক্সপেক্ট করে, এই জিনিসগুলোকে আমরা কমব্যাট স্পোর্টস ইনক্লুড করতেছি। ওকে, তো কমব্যাট স্পোর্টস বিষয়টা হচ্ছে সামগ্রিকভাবে যদি বুঝি যে কমব্যাট স্পোর্টস ইজ সাচ আ অ্যাক্ট যেখানে কিনা অ্যাথলেটরা তার ফিজিক্যাল ডিমান্ডটাকে এক্সপোজ করে থ্রু রিগোরাস ট্রেনিং। অ্যান্ড আপনার এখানে আরো অনেক বিষয় আছে। সাপোজ ধরেন আমরা যদি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে কমব্যাট স্পোর্টসটাকে দেখি, আমরা কিন্তু ইউজুয়ালি সবসময় একটা জিনিস দেখবো যে যারা প্রমোটার্স আছে বা যারা খেলার প্রচারণা করতেছে, ইভেন যারা অ্যাথলেট, তারা নিজেরাও কিন্তু তাদের ফিজিক্যাল
যে ভায়োলেন্সটা আছে, তার যে ডিমান্ড আছে, ফিজিক্যাল ডিসপ্লেটা আছে, এইটাই কিন্তু সবথেকে বেশি প্রমোট হচ্ছে। কিন্তু হুম, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে এই প্রমোশনের বাইরে তার ট্রেনিং কি, তার এডুকেশন কি, বা এই সিস্টেমটা, এই ডিসপ্লেটা করার আগ পর্যন্ত সে কি সিস্টেমেটিক ওয়ে এর মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু দেখানো হয় না, রাইট? তো আমরা এই জি, জিনিসগুলো না দেখার কারণে কি হয় যে আমরা যারা আমজনতা আছি বা এভারেজ পিপল আছে বা আনট্রেন্ড পিপল আছে, তারা কমব্যাট স্পোর্টসটাকে একটা লেভেল দিয়ে দেয় যে ইটস কাইন্ড অফ মারামারি, বা এটা যারা শিখবে তারা হয়তো আদৌ মারামারি শিখতেছে, বা তারা হয়তো খুব অ্যাগ্রেসিভ পারসন, বাট আদৌ কিন্তু সেটা না। ওকে, তো এটা হচ্ছে ওভারঅল বিষয়। দ্যাট ইজ ওয়াই আমি সবসময় একটা জিনিস বলি যে উই মাস্ট স্টপ লুকিং অ্যাট কমব্যাট স্পোর্টস অ্যাট জাস্ট টু পিপল ফাইটিং। এটাকে একটা ক্লাসরুমের মতন নিতে হবে। যখন একটা সিস্টেমেটিক ওয়েতে কেউ ট্রেনিং করবে, তখন কিন্তু সে অটোমেটিক্যালি এখানে ডিসিপ্লিন, ইমোশনাল রেগুলেশন এবং রেসাইলেন্সের উপরে কিন্তু তার কন্ট্রোল চলে আসবে। অ্যান্ড the shift happens when we educate the coaches to be mentors, not just fight promoters. আমার মনে হয় আপনি বুঝতে পারছেন বিষয়টা। রাইট কোচ, এটা খুবই ইন্টারেস্টিং লাগলো যে আপনি যখন ইমোশনাল কথাগুলো বলছিলেন, ইমোশনালি যে আমাদের এনজাইটি হতে পারে, আমাদের এখানে ইমোশনাল রেগুলেশনটা লাগবে। তো হুম, হুম, একটা হুম, জিনিস যেটা আমরা শুনে এসেছি যে থ্রেটেনিং সিচুয়েশনে আমাদের বডি কিন্তু অলওয়েজ রেসপন্স করে যে আমি নিজেকে কিভাবে সেফ রাখবো। আমাদের হুম, এনজাইটি মূলত হয় যে আমি কিভাবে থ্রেটেনিং সিচুয়েশন থেকে নিজেকে এসকেপ করতে পারি। তো আপনি হুম। কোচ হিসেবে যারা এই ধরনের একদম ফাইটিং এ যাচ্ছে, টু ইন্ডিভিজুয়ালস কমব্যাটে যাচ্ছে স্পোর্টস এ, সেখানে আপনার এই যে এংজাইটি তো ডেফিনেটলি হয়, আপনার কি মনে হয় যে ওখানে এংজাইটি কাজ করে, এংজাইটিটা ওরা কিভাবে কাটিয়ে উঠতে পারে? Okay, first of all, you must understand that fear is a psychological data point, not a moral failing. ঠিক আছে? তো এখন দেখা গেছে যে আমরা যখন কোনো অ্যাথলেটকে ট্রেনিং করাই, উই এক্সপেক্ট দ্য অ্যাড্রেনালাইন ডাম্প। তো এইটা করার জন্য কিন্তু আমরা এখানে অনেক কিছু শেখাই। ফর এক্সাম্পল, হাউ হি ক্যান কন্ট্রোল হিজ এক্সপোজার, তার ব্রিদিং ওয়ার্ক কেমন হবে, সে কিভাবে ভিজুয়ালাইজ করবে। ওকে, সো উই অ্যাকচুয়ালি টিচ দ্য ব্রেইন টু ইন্টারপ্রিট আ হাই হার্ট রেট রেডিনেস, নট প্যানিক। তো আপনি যখন কারো মেন্টাল রেডিনেসটাকে বুঝাবেন যে যখন কিনা কখনো অ্যাড্রেনালাইন ডাম্প হবে, তখন যদি সে তার হাই হার্ট রেটটাকে যদি মেন্টাল রেডিনেস হিসেবে কাউন্ট করে, তখন থেকে কিন্তু সে আর প্যানিক করবে না। ঠিক আছে? ধরুন যখন কিনা কেউ কেজে ঢুকে গেল বা রিংয়ে ঢুকে গেল, তখন থেকে কিন্তু তার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা ওয়ার্ক করা শুরু করে। সে ফ্লাইট অ্যান্ড ফাইট মুডে কিন্তু চলে যায়। ঠিক সেম সিচুয়েশনে যদি আপনি কোনো আনট্রেইনড পারসনকে নিয়ে আসেন, তখন কিন্তু আ তখন কিন্তু সে ফ্রিজ হয়ে যাবে। বুঝতে পারছেন? আবার এট দ্য সেম টাইম যখন কিনা কোনো ট্রেইনড পারসন এই সিচুয়েশনটার মধ্যে আসবে, তখন কিন্তু সে সেটাকে ডিফারেন্টলি অ্যাপ্রোচ করবে। হি উইল কন্ট্রোল হিজ অ্যারাউজাল, ইউ নো। আমরা এখানে ইভেন এমনও আমাদের ট্রেনিং সিস্টেমটা এমনভাবেও থাকে যে আমরা এখানে ডায়াফ্রাগম্যাটিক ব্রিদিং প্যাটার্নটা নিয়েও কাজ করি, সো দ্যাট সে বিভিন্ন সিচুয়েশনে যেন সে নিজের কিভাবে ব্রিদিংটাকে কন্ট্রোল করে তার হার্ট রেটটাকে নামায় নিয়ে আসবে। ওকে, কারণ আমাদের বডিতে যে পরিমাণ কর্টিসল উৎপন্ন হয় বা অ্যাড্রেনালাইন রাশ করতে থাকে, তো এটা কিন্তু যে কাউকে গ্যাস আউট করে দেওয়ার জন্য কিন্তু ইনাফ। তো আমরা ট্রেনিং এর মধ্যে বিভিন্ন সিচুয়েশনাল স্প্যারিং করাই, তারপরে হচ্ছে তাকে বিভিন্ন ব্যাড পজিশনে ফেলে দিয়ে সেখান থেকে সে কিভাবে রিকভার করতে পারে সেটা তাকে বোঝানোর চেষ্টা করে। তো ফর এভরিডে পিপল দিস লেসন ইজ প্রোফাউন্ড। হ্যাঁ, বিকজ আপনি কিন্তু ভয়কে দূর করতে পারবেন না, কিন্তু ভয়ের সাথে আপনি এটার মধ্যে একটা রিলেশনশিপ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? এই রিলেশনশিপ ক্রিয়েট করাটাই হইতেছে যে আমরা কিভাবে নিজেদের ইমোশনটাকে রেগুলেট করি যারা কমব্যাট স্পোর্টস করে। তো এই কমব্যাট স্পোর্টস আমাদের এই রেগুলেশনগুলো যখন সে প্র্যাকটিস করতে থাকে, ওভারঅল তার সিচুয়েশনাল অ্যাওয়ারনেসও ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে? সো অ্যাট দ্য সেম টাইম আপনি যদি এই জিনিসটাকে দেখেন, যারা কর্পোরেট ওয়ার্ল্ডে বিভিন্ন ডিফিকাল্ট প্রেজেন্টেশন করতেছে, সেখানেও কিন্তু তার নার্ভাস সিস্টেম ডিফারেন্টলি রেগুলেট করতেছে। এবং সেম জিনিসটা কিন্তু কমব্যাট স্পোর্টসেও হয়। তো এখন দেখেন, আপনি কমব্যাট স্পোর্টসটাকে যদি মারামারি ভাবে দেখেন, কেন দেখতেছেন? বিকজ পিপল আর ভিজুয়ালাইজিং দিস ওয়ে, এইভাবেই সবাই প্রচার করতেছে। বাট এট দ্য সেম টাইম এটার পেছনের যে এডুকেশনটা আছে, এটা যদি প্রপারলি প্রমোটেড হয়, তখন কিন্তু সে এই জিনিসটাকে
পজিটিভলি নেওয়া শুরু করবে যে না, এটা তো শুধুমাত্র মারামারি না, এটা এমন একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি ওয়ার্কিং মোর দেন আই ইভেন এক্সপেক্টেড। ঠিক আছে? সো দিস ইজ দ্য প্যাটার্ন উই অ্যাকচুয়ালি ওয়ার্ক। আই থিঙ্ক আমি অ্যাগ্রি করছি যে ভয়টা আসলে কখনো চলে যাবে এমন না, কিন্তু সেটার জন্য রেগুলেশন সিস্টেমও আছে, এন্ড হুম হুম ব্রিদিং হুম ওয়ার্ক থেকে শুরু করে আরো বিভিন্ন উপায় আছে যে আমরা এটা কিভাবে রেগুলেট করব। সো রাইট। আপনি যখন বলছিলেন যে কমব্যাটটাকে অনেক মানুষই মারামারি হিসেবে দেখছে বা অ্যাগ্রেসিভ দেখছে, তো আমার নিজের একটা কিউরিয়াস মাইন্ডে প্রশ্ন আসে যে যারা এই কমব্যাট স্পোর্টসে যায় ওরা কি খুব অ্যাগ্রেসিভ হয়? ওরা অ্যাগ্রেসিভ হয় বলে কি কমব্যাট স্পোর্টসে জয়েন করে, নাকি আপনার মনে হয় কমব্যাট স্পোর্টসে থাকলে অনেকেই মনে করে যে আমার বাচ্চা তো অ্যাগ্রেসিভ হয়ে যাবে, সে তো আরো বেশি প্রবলেম এন্ড স্ট্রিট ফাইট খুঁজে বেড়াবে? আপনার সেটার মতামত? আচ্ছা, কেউ ট্রেনিং করলেই যে অ্যাগ্রেসিভ হয়ে যাবে বিষয়টা কিন্তু সেটা না। এখানে কিন্তু কমপ্লিট জায়গা, মানে এই থটটাই কিন্তু অ্যাকচুয়ালি অপোজিট। আপনি যখন কিনা মার্শাল আর্টস ট্রেনিং করতেছেন, আপনি ডিসিপ্লিন শিখতেছেন, ইমোশনাল রেগুলেশন শিখতেছেন। এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ফিজিক্যাল পাওয়ারটাকে কিন্তু ডেভেলপ করতেছে। তো অ্যাগ্রেশনের ব্যাপারটা হচ্ছে কি যেটা বললেন, বিষয়টা কিন্তু কমপ্লিটলি মার্শাল আর্টস যখন শিখছেন তখন এট দ্য সেম টাইম আপনাকে এখানে ডিসিপ্লিন শেখানো হয়, ইমোশনাল রেগুলেশন শেখানো হয়। আপনি একটা প্রসেসের মধ্যে যান। প্রসেসটা খুবই সিস্টেমেটিক। তো এখন যখন সাপোজ ধরুন একজন প্যারেন্টস ভাবতেছে যে সে কমেডি স্পোর্টস শিখলে অ্যাগ্রেসিভ হয়ে যাবে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড সে যখন কিনা এই স্পোর্টসটা বা এডুকেশনটা যখন সে ইনকর্পোরেট করতেছে, তার ফিজিক্যাল পাওয়ার বাড়তেছে। শি বিকামস মোর সেন্টার্ড, কাম, কনফিডেন্ট, হি অর শি হোয়াট এভার। তো এখন এটা কিন্তু কমপ্লিটলি একটা মানে সাইকোলজিক্যাল প্যারাডক্স বলবো আমি। কারণ পিপল অ্যাজিউম করে যে আপনি পাঞ্চ বা ঘুষি টুসি লাথি শিখলাম মানে হইতেছে যে আপনি মারামারি শিখতেছেন। কিন্তু আপনি যদি একটা স্ট্রাকচার্ড ওয়েতে কিছু শিখে আসেন, এটা কিন্তু কমপ্লিটলি কমব্যাট স্পোর্টস ইজ এ স্ট্রেস ম্যানেজমেন্ট। এর কনসিকুয়েন্সটা কিন্তু এইটা। তো আপনি যখন এট দ্য সেম টাইম দ্য পাওয়ার রিকোয়ার্স রেসপন্সিবিলিটি অ্যাজ ওয়েল। তো যে কিনা কমব্যাট স্পোর্টস শিখবে সে সিগনিফিকেন্টলি এমন তার ফিজিক্যাল অল্টারকেশনটাও কিন্তু মধ্যেও কিন্তু সে ইনভলভ হয়ে যাবে। হ্যাঁ? আপনার ইগোটাও কিন্তু কন্ট্রোলড হয়ে যাবে। ঠিক আছে? সো অ্যাগ্রেশন ইজ ইউজুয়ালি রুটেড ইন ফিয়ার। হ্যাঁ? তো এখন আমরা যদি সেই ভয়টাকেই দূর করে দিতে পারি তাহলে ডেফিনিটলি কারো তো অ্যাগ্রেশন মানে বা অ্যাগ্রেসিভ হওয়ার কথা না। ঠিক আছে? রাইট। সো আপনি আসলে বোঝাতে যাচ্ছেন যে স্ট্রিট ফাইট আর কমব্যাট স্পোর্ট এর মধ্যে স্ট্রাকচারে অনেক ডিফারেন্স আছে, রাইট? বা অ্যাগ্রেসিভ আম বিহেভিয়ার একটা। জি। না, স্ট্রিট ফাইট দেখেন, স্ট্রিট ফাইট বিষয়টা কি? আমরা সবাই কিন্তু মানে ন্যাচারাল ইনস্টিংক্টেই কিন্তু আমরা মারামারি করতে জানি। তার জন্য কিন্তু আপনার হুম, মানে কমব্যাট স্পোর্টস শিখতে হবে বিষয়টা এটা না। হুম, আমরা যখন কোনো কিছু শিখি we become educated, রাইট? একটা মাছের গায়ে হাত দিলেও কিন্তু মাছ জানে যে আমাকে কাটা ফুটাই দিয়ে নিজেকে ডিফেন্ড করতে হুম, হবে। একটা মানুষও কিন্তু জানে যে আমি যদি কখনো বিপদে পড়ে যাই, আমাকে কি করতে হবে? নিজেকে ডিফেন্ড করতে হবে। আমি আমার আর্লিয়ার মানে প্রশ্নের উত্তরে যেটা ছিল যে, একজন আনট্রেন্ড পারসন কিন্তু আনন্যাচারাল বিহেভিয়ার করে যখন সে প্রেশারে পড়ে যায়। সে হাত-পা ছুটোছুটি করতে থাকে, চিৎকার চেঁচামেচি করতে থাকে। ঠিক আছে? কিন্তু সেম জিনিসটা কিন্তু একজন ট্রেন্ড পারসন এর ক্ষেত্রে হয় না। তো আপনি স্ট্রিট সিচুয়েশন এ পড়েন বা যেকোনো আ আ স্ট্রেসড সিচুয়েশন এ পড়েন, আপনি আপনার ইমোশনটাকে যখন রেগুলেট করতে পারবেন, আপনার সিচুয়েশনাল অ্যাওয়ারনেসটাও কিন্তু বেড়ে যাবে। আপনার সিচুয়েশনাল অ্যাওয়ারনেসটা যখন বেড়ে যাবে, এট দ্য সেম টাইম আপনি আপনার ডিসিশন নেওয়ার ক্যাপাসিটিটাও বেড়ে যাবে। আপনার ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি বেড়ে যাওয়া মানে হইতেছে আপনার মেন্টাল রেডিনেস বৃদ্ধি পাওয়া। আপনার মেন্টাল রেডিনেস বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে যে আপনি ওই সিচুয়েশনটাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে পারবেন। সো স্ট্রিটে হোক, যেকোনো খেলার রিংয়ে হোক, আপনার লাইফের যেই সিচুয়েশনেই পড়েন না কেন, ইফ ইউ ট্রেন ইউরসেলফ আন্ডার স্ট্রেস অ্যান্ড ইফ ইউ নো হাউ টু রেগুলেট ইট, you can overcome any situation and you become resilient. Okay? right. ঠিক আছে। সো এই যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার নিয়ে যখন আমরা কথা বলি, আমরা কিন্তু একটা হুম, জেন্ডার বায়াসডেও চলে যাই। অনেকে বলে আচ্ছা। যে কমব্যাট স্পোর্টস মেয়েদের জন্য না, অনেকে বলে যে এটা শুধুমাত্র ছেলেদের জন্য। তো আপনার এখানে ওপিনিয়ন কি? আপনি বাংলাদেশের কমব্যাট স্পোর্টস এ উইমেনদের পার্টিসিপেশন কিভাবে দেখেন? এন্ড বাধ্যবাধকতা বা আমাদের মেয়েরা যারা ইন্টারেস্টেড হয় ওদের জন্য আপনার
আহ উদ্দেশ্যে আপনি কি বলতে চান? ইন্সপায়ারেশনটা কিভাবে দিতে চান যে এটা শুধুমাত্র ছেলেদের জন্য না? আমি যেটা এখানে বলবো যে মেয়েদের ক্ষেত্রে বা বর্তমানে মেয়েদের যে সিচুয়েশন, আমরা যে রকম সিচুয়েশন অলওয়েজ সোশ্যাল মিডিয়াতে দেখে আসতেছি, নট অনলি সোশ্যাল মিডিয়া, আমরা বাস্তবে এই জিনিসগুলোকে নিজেদের চোখে অনেক সিচুয়েশন দেখছি। সো ফার্স্ট অফ অল সবার প্রতি একটা মেসেজ থাকবে যে এই একটা কনসেপ্ট তার মধ্যে ঢুকে দেবে যে উই লার্ন টু ফাইট সো উই ডোন্ট হ্যাভ টু। সো আপনি নিজেকে ট্রেনিং করবেন এই জন্য না যে আপনি কখনো এই সিচুয়েশনে পড়বেন না এইভাবে না, আপনি নিজেকে ট্রেনিং করবেন এই জন্যই যে আপনি যেন সিচুয়েশনে যদি পড়েই যান, যেন আপনার অন্তত হাতে একটা হাতিয়ার থাকে, আপনি যেন এখান থেকে ওভারকাম করতে পারেন। দেখেন আমি যদি রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলও দিই, কাউন্টলেস ফিমেল চ্যাম্পিয়ন্স স্পিক অ্যাবাউট হাউ কমব্যাট স্পোর্টস কিউরেটেড দেয়ার চাইল্ডহুড অ্যাঙ্গার ইস্যুস অ্যাজ ওয়েল। বর্তমানে মেয়েদের শুধুমাত্র মেয়েদের জন্য না, আপনি মেয়ে বলেন, ওমেন বলেন, কর্পোরেট ওয়ার্ল্ডে বলেন, প্রত্যেকে কিন্তু বিভিন্ন ট্রমাটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়। আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে সবকিছু বুঝতে পারি না। সো আপনি যখন এই ট্রেনিংটা করতেছেন, এই ট্রেনিং এর মাধ্যমে দেখেন আপনি প্যাড ওয়ার্ক করতেছেন, সো ইউ আর হিটিং আ টার্গেট, আপনার ফোকাসের উপরে কাজ হচ্ছে, আপনি সাথে সাথে ফিডব্যাক পাচ্ছেন, আপনি অ্যাপ্রিসিয়েট পাচ্ছেন, আপনি অ্যাট দ্য সেম টাইম কোনো একটা কম্পিটিশনে যখন জয়েন করতেছেন, আপনি সেখানে একটা কোলাবোরেশন ক্রিয়েট করতেছেন। সো ওভারঅল জিনিসটা কি হইতেছে যে আপনি কিন্তু একটা ডেভেলপমেন্টাল সাইকোলজিক্যাল পার্টের মধ্যে আছেন। সো এখানে আপনি যেই পজিশনে পড়েন, আপনার ফিয়ার থাকুক, ইনসিকিউরিটি থাকুক, আপনি ইনঅ্যাব ইফ ইউ ইভার ইনঅ্যাবিলিটি টু এক্সপ্রেস ইওর ইমোশন, সেই সিচুয়েশনে থাকুক, you can always use the combat sports as a tool to improve yourself. এখন সেটা যে শুধুমাত্র কমব্যাট স্পোর্টস হইতে হবে নট নেসেসারি, আপনি এমন যে কোনো টুল ইউজ করতে পারেন যেটা আপনাকে অ্যাকচুয়ালি হেল্প করে। আমি কেন স্পেসিফিক্যালি কমব্যাট স্পোর্টস এর কথা বলতেছি সেটা হচ্ছে, যেহেতু আমি এটা নিয়ে পড়াশোনা করি বা এটার উপর আমি কিছু করার চেষ্টা করতেছি, সো এই সিচুয়েশন থেকে আমি সাজেস্ট করব যে টু দ্য ওমেন টু টেক কমব্যাট স্পোর্টস সিরিয়াসলি। ঠিক আছে? তো আপনার আপনার অ্যাগ্রেশনটাকে বা আপনার মধ্যে ধরেন অনেক সময় অনেক সিচুয়েশন একটা রাগ তৈরি হইতে পারে, আপনি এটাকেও কিন্তু চ্যানেল করতে পারেন একটা অ্যাথলেটিক আউটপুট হিসাবে। আপনি হয়তো কোনো একটা সময় ভালো একটা পার্টিসিপেশন করলেন, খেলাধুলা করলেন, হ্যাঁ? তো আমাদের সোসাইটিও কিন্তু চায় না যে মেয়েরা এই ধরনের পারফরমেন্স করুক বা পার্টিসিপেশনে করুক। তো আমরা এমন একটা সিচুয়েশনে থাকতেছি যেখানে কিনা চাই মানে মেয়েরা কোয়াইট থাকুক, বা তারা কেন বাইরে যাবে, কেন তারা এই ধরনের সিচুয়েশনকে হ্যান্ডেল করতে যাবে। বাট পরিস্থিতি তো সবসময় এরকম ডিমান্ড করে না, রাইট? তো একজনকে প্রস্তুত থাকতে হবে। ওকে, সো অলওয়েজ আই ওয়ান্ট দ্যাট কমব্যাট স্পোর্টস যেন শেখার মাধ্যমে দে বিকাম আ ভয়েস অফ স্ট্রেংথ, হ্যাঁ, অ্যান্ড ইট উইল ডেফিনেটলি ম্যানিফেস্ট দেয়ার কনফিডেন্স, নট লাউড অ্যাগ্রেশন। রাইট। আসলে আমরা এখন যে কোয়েশ্চেনটা, যেহেতু আপনি একজন লয়ার এবং আমরা ধরে নিচ্ছি যে আপনি সচেতন, আপনি এডুকেটেড এন্ড আপনি অলসো হচ্ছে কমব্যাট স্পোর্টসে, সো মেয়েরা যখন আসলে অংশগ্রহণ করতে চায় আমাদের সমাজ কিন্তু উৎসাহিত আমাদেরকে করে না। অনেকে বলে যে তোমার বডি ছেলেদের মতো হয়ে যাবে, অনেকে বলে তোমার বিয়ে হবে না, অনেকে বলে তুমি যদি ইনজুর্ড হয়ে যাও তোমার ওই দাগ থেকে যাবে। সো আপনি একজন সচেতন নাগরিক, এডুকেটেড লয়ার এবং কমব্যাট স্পোর্টস এর কোচ হয়ে আপনি কি সচেতনতা তৈরি করতে চান? আচ্ছা, সচেতনতা যদি শুরু করতে চাই তাহলে আমাদেরকে খুবই গ্রাসরুট থেকে শুরু করতে হবে, অ্যান্ড স্কুলস আর দ্য আলটিমেট ইনকিউবেটর, ইউনো। রিসেন্টলি কয়েকটা নিউজে আমি দেখেছি যে আমাদের মার্শাল আর্টসটাকে স্কুল পর্যায়ে শেখানোর জন্য, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস অ্যাপ্রোচ, বাট হোয়াট উইল বি দ্য প্যাডাগজি, এইটাই কিন্তু ডিটারমাইন করবে অ্যাকচুয়ালি তারা কি শিখবে এবং আলটিমেটলি তারা কোন ধ্যান ধারণা নিয়ে বড় হবে। তো এখন যদি প্যাডাগজিটা যদি রং হয়, ধরেন আপনি কোন একটা স্কুলে কারাতে শেখাচ্ছেন, এখন কারাতে শেখানোর উদ্দেশ্যটা যদি হয় আপনাকে কন্টিনিউয়াসলি স্পোর্টস কারাতের দিকে পার্টিসিপেশন করানো, ডেফিনেটলি হয়তো আপনি কোনো একটা সময় ভালো একজন অ্যাথলেট হয়ে যাবেন, বাট হোয়াট অ্যাবাউট দ্য 99% আদার পিপল, তাদের কি হবে? সবাই তো খেলোয়াড় হবে না। তো আমাদের এই এডুকেশনের সিস্টেমটা ঠিক করতে হবে যে অ্যাকচুয়ালি কি হবে।
তো এখন যখন কিনা একটা ফিজিক্যাল লিটারেসি তৈরি করা হবে, তখন সে এই জায়গাটা নিয়ে তার অ্যাওয়ারনেসটাও কিন্তু অনেক বেটার পাবো আমরা। এবং আমরা উই ক্যান ট্রান্সলেট দিস ইমিডিয়েটলি ইনটু বডি অটোনমি, একটা সেলফ কনফিডেন্স কিন্তু এখানে তৈরি হবে। আমি বলতেছি না যে স্কুলে আপনার খেলাধুলার আয়োজন মানে হবে না এরকম কিছু না, বা ধরেন আপনি স্কুল পর্যায়ে যদি এখন একটা কম্ব্যাট স্পোর্টস বা একটা কেজ বসায় একটা রিং বসায় যদি দেন, এখন প্যারেন্টসরা ভাবে দুই পার্টি তো মারামারি করতেছে, যেটা আমি বললাম। সো এই ক্ষেত্রেও কিন্তু একটা কথা আসবে যে হাউ উই টক টু আওয়ার প্যারেন্টস, হাউ উই টক টু আওয়ার ইনস্টিটিউশনস, আমাদের কনভারসেশনের অ্যাপ্রোচটা কি, আমরা তাদেরকে কিভাবে বুঝাচ্ছি, এগুলোর উপরেও কিন্তু নির্ভর করতেছে যে তারা মেন্টালি কিভাবে ইনপুট নিচ্ছে, এবং সেটার উপরেও কিন্তু আউটপুট ডিপেন্ড করে। থিঙ্ক অ্যাবাউট জাপান, তারা জুডো শেখাচ্ছে। থিঙ্ক অ্যাবাউট দাগেস্তান, তারা রেসলিং শেখাচ্ছে। এটা তাদের থিঙ্ক অ্যাবাউট থাইল্যান্ড, তারা মুয়াই থাই শেখাচ্ছে। বাচ্চারা খুব ছোটকাল থেকে কিন্তু শিখতেছে, এবং তাদের শিক্ষা এবং সংস্কৃতির সাথে কিন্তু এই মার্শাল আর্টসগুলো কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত, right? So we can definitely make a package into the school physical education curriculum safely. And বাংলাদেশের যারা ইয়াং ওমেন আছে, তাদেরকে যদি আমি কমব্যাট স্পোর্টসটাকে খুব টার্গেট করে শিখাইতে চাই, এটাও কিন্তু খুব রেভলিউশনারি হবে। কারণ এটা কিন্তু জাস্ট একটা সেলফ ডিফেন্স না, ওকে, ইটস অ্যাবাউট টেকিং আপ স্পেস, ট্রাস্টিং দেয়ার বডিজ, সাইলেন্সিং সোসাইটাল ন্যারেটিভস, রাইট, অ্যান্ড দ্যাট টেল দেম দে আর ফিজিক্যালি ভালনারেবল। ওকে, একটা 12 বছরের মেয়ে যদি শিখে যে সে কিভাবে একটা মেডিকেলি পারফেক্ট পাঞ্চ করতে পারবে, she becomes her psychological posture will be changed, right? তো সাইকোলজিক্যাল পশ্চার কেন বললাম, কারণ হচ্ছে যে সে যদি মেন্টালি ব্রোকেন থাকে, সে হয়তো মার্শাল আর্ট শিখতেছে বাট সে অ্যাবিউজড হইল, এবং এটা হচ্ছে, এরকম হয়। এই ধরনের সিচুয়েশনগুলো কিন্তু আমাদেরকে অ্যাবলিশ করতে হবে, এবং তার জন্য কি করতে হবে, উই হ্যাভ টু এডুকেট আওয়ার কোচেস, যেটা আমি একদম শুরুতে বলছি যে উই নিড টু এডুকেট আওয়ার কোচেস টু বিকাম আ মেন্টর। শুধু ফাইট করলে হবে না, তার মানে স্টুডেন্টদেরকে বা অ্যাথলেটদেরকে শুধুমাত্র ফাইটে ঝুঁকানোর জন্য এরকম করলে হবে না। আমাদেরকে স্টুডেন্টসদেরকে শেখাতে হবে 99% অফ ইউ উইল নট বি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বাট তোমরা যেন একটা ভালো মানুষ হও, এটা কিন্তু বোঝানো খুব ইম্পর্টেন্ট। আমি আসলে বুঝতে পারছি যে আমরা যদি কালচারে এই স্পোর্টস জিনিসটাকে অনেক সাধারণ করে তুলতে পারি, যে এটা একটা কালচারাল স্ট্রাকচারাল থিং, এটা মারামারি শিখছে শুধু ছেলেদের জন্য, মেয়েদের জন্য এমন কোনো ব্যাপার না, এবং এডুকেটেড করতে পারি, কোচ যারা আছে ওনারা সচেতনতা তৈরি করতে পারে, এবং স্কুল থেকে এই সচেতনতা আসে, তখন কিন্তু আমরা এভাবে বায়াসড হব না। তো আপনারা একজন স্পোর্টস কমব্যাট কোচ হিসেবে বাংলাদেশে কি কি ধরনের চ্যালেঞ্জ আরো দেখে আসছেন, যেটা আপনাদের কাছে মনে হয় যে এখানে আমাদের আরো বেশি এডুকেটেড হতে হবে, আরো বেশি সঠিক ইনফরমেশন জানতে হবে? আমি এই জায়গাটাকে একটু ডিফারেন্টলি অ্যাপ্রোচ করতে চাই। বর্তমানে আমরা খুবই একটা গ্রে এরিয়ার মধ্যে আছি, কারণ যেহেতু আমি কমব্যাট স্পোর্টস নিয়ে কথা বলতেছি, তো আমাকে কারেন্ট সিচুয়েশনটাকে হাইলাইট করতে হবে। তো বর্তমান সিচুয়েশনে কি হচ্ছে দেখেন, আমরা প্রমোটার দেখতে পাচ্ছি, কোচ দেখতে পাচ্ছি, অ্যাথলেট দেখতে পারতেছি, সবাই আছে, কিন্তু কিছু একটা নাই। ওকে, এই কিছু একটা নাই কি, আমাদের একটা ইকোসিস্টেমের অভাব আছে। এই ইকোসিস্টেমটা কি, আমাদের একটা স্ট্রাকচার্ড গভর্নেন্স নাই যারা কিনা এই বিষয়টাকে রেগুলেট করবে। তো না থাকার কারণে কি হচ্ছে, প্রমোটার, কোচ, অ্যাথলেট এরা একজন আরেকজনের দিকে পয়েন্ট ফিঙ্গার করতেছে, বা একজন আরেকজনের দিকে দোষারোপ করতেছে, এবং এটা খুব একটা আর্জেন্ট ক্রাইসিস হিসেবে তৈরি হয়েছে বর্তমানে। তো ধরেন একজন অ্যাথলেট ফাইট করতেছে, এখন তার যদি কোনো একটা ইনজুরি হয়, বা সে যদি কোনো একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে যায়, এর দায়ভারটা কে নিচ্ছে? প্রমোটার নিচ্ছে না, কোচ নিচ্ছে না, তাহলে কে নিতেছে? দ্য অ্যাথলেট হিমসেলফ অ্যান্ড হিজ ফ্যামিলি, হুইচ ইজ আনএক্সেপ্টেবল। আমাদের এই জায়গাটা কেন ইমপ্রুভ করতেছে না? কারণ আমরা ওই সিস্টেমেটিক গভর্নেন্সটা ইনকর্পোরেট করতে পারছি না, আমরা আমাদের লাভের জায়গাটা দেখতেছি। এখন একটা অ্যাথলেটিক কমিশন কি করবে? খেয়াল করেন, একজন কোচের জব হইতেছে অ্যাথলেটকে তৈরি করবে, একজন প্রমোটারের জব হইতেছে সে তার ইভেন্টটাকে সেল করবে,
আর একটা অ্যাথলেটিক কমিশনের জব হইতেছে সে একজন অ্যাথলেটকে প্রমোটার এবং কোচ তাদের দুইজনের থেকে তাকে প্রোটেক্ট করবে। বিষয়টা ইন্টারেস্টিং। তো এখন আমি যদি অ্যাথলেটিক কমিশন যদি আমার না থাকে, তাহলে আমার প্রমোটারই ম্যাচ তৈরি করতেছে, সেই ম্যাচ বিক্রি করতেছে, তারপরে সেই অপোনেন্টকে বাজবিচার না করে খেলায় পাঠাইতেছে, এবং আলটিমেটলি এই বার্ডেনটা আবার শিফট করে দিতেছে সেই অ্যাথলেটের উপরে। তাহলে আমাদের প্রোগ্রেসটা হবে কিভাবে? ঠিক আছে। তো আমাদের এই অ্যাথলেটিক কমিশন বাংলাদেশের অভাব থাকার কারণে আমরা কি হইতেছে যে আমাদের অনেক সিচুয়েশন আমরা ফেস করতেছি। সাপোজ ধরেন একটা প্রি ফাইট মেডিকেলস এর অভাব হয়, আমাদের স্ট্যান্ডার্ডাইজড কোনো ব্লাড টেস্ট হচ্ছে না, তারপরে আমাদের ইভেন্টে কোনো নিউরোলজিস্টও থাকে না। আপনি হয়তো প্যারামেডিক দিয়ে একটা ইভেন্ট চালিয়ে দিচ্ছেন, এখন একটা ক্যাটাস্ট্রফিক ইনজুরি হয়ে গেলে তখন পুরো লিগ্যাল ফ্রেমওয়ার্ক উইল বি মার্কি, লায়াবলটা কি হবে? ভেন্যু, রেফারি। আপনি জানেন যে রেফারিকে পর্যন্ত ভিকটিম বানায় ফেলে। মানে একটা সিচুয়েশন তৈরি হলো, এখন বলবে রেফারি ইজ দ্য আলটিমেট প্রোটেক্টর, এই লেভেলটা দিয়ে রেফারি ভিকটিম হয়ে যাচ্ছে। অথচ অথচ গোড়ার সমস্যাটা কিন্তু অন্যদিকে, সেই দিকে কিন্তু কেউ খেয়াল করতেছে না। সো উই নিড অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি ম্যান্ডেটেড বাই দ্য গভর্নমেন্ট, হ্যাঁ, একটা অথবা একটা ইন্টারন্যাশনাল ফেডারেশন যারা কিনা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম বা প্রসিডিউরটাকে এখানে এনফোর্স করবে। ততক্ষণ পর্যন্ত কোচ, যিনি কোচ আছেন, তাকেই আলটিমেট গেটকিপার হিসেবে এখানে দাঁড়াইতে হবে। যদি যে কোনো অ্যাথলেটকে ফাইটে দেওয়ার আগে বা সাইন করানোর আগে হি মাস্ট ইভালুয়েট যে এইটা কমপ্লিটলি ফেয়ার হইতে যাইতেছে। আদারওয়াইজ আমরা যদি কোচ যদি এডুকেটেড না হয়, কোচ যদি না বলে, তাহলে কিন্তু এই ধরনের ক্যাটাস্ট্রফিক বিষয় সেগুলো হবে। আর এইগুলো আমাদের সামনে আসে বলেই কিন্তু দেখা গেছে যে অনেকে আগ্রহ হারায় ফেলতেছে। ঠিক আছে। তো এখন একটা মিসকনসেপশনটাই ওইটা যে আমরা ওই, আপনি যখন রেফারিং কোর্স করছেন তখন একটা জিনিস কিন্তু শুনছেন যে রেফারি ইজ দ্য আলটিমেট কিং, হি উইল প্রোটেক্ট দ্য ফাইটার্স, এই সেই অনেক কথাবার্তা। ওই লেভেলটাই কিন্তু বারবার দেওয়া হয়, এবং এইটা কিন্তু খুবই বিষয়টা খুব খারাপ হইতেছে, আমি যেটা মাস্ট বলবো। সো ফাইটিং উইদাউট আ কমিশন ইজ লাইক ফ্লাইং আ প্লেন উইদাউট এয়ার ট্রাফিক কন্ট্রোল। এখন আমরা যদি হাওয়ায় ভাসতে থাকি এভাবে, আমাদের উন্নতি হবে না। তো আমরা যদি এই সিচুয়েশনগুলো, অ্যাটলিস্ট একটা সিচুয়েশন যে আমাদের একটা স্ট্রাকচার্ড গভর্নেন্স ক্রিয়েট করা উচিত, একটা অ্যাথলেটিক কমিশন ক্রিয়েট করা উচিত যারা কিনা এই আনস্ট্রাকচার্ড ইভেন্টগুলো করতেছে, বা যে প্রমোটার ইভেন্টগুলো ছাড়তেছে, বা তারা বলতেছে যে আমরা অ্যাথলেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি, কিন্তু তাদেরকে যদি রেগুলেট করার কোনো বডি না থাকে, তারাই যদি তাদের আলটিমেট রেগুলেটর হয়, তখন কিন্তু এখানে ডিসিপ্লিন নিয়ে কোশ্চেন উঠবেই, তখন কিন্তু সেফটি নিয়ে কোশ্চেন উঠবেই। সো এই বিষয়টা অ্যাড্রেস করলে আমার মনে হয় আমাদের অনেকখানি সমস্যার সমাধান হয়ে যাবে। রাইট। কোচ, আমি আসলে আপনাকে থ্যাংক ইউ জানাই যে আপনি এই সম্পর্কে সচেতন করছেন, কেননা এটাও কিন্তু যে আমাদের এখানে সবাই সবার মতো করে, প্রমোটাররা প্রমোটারের জায়গায়, যে খেলছে সে খেলার জায়গায়, কিন্তু কোনো একটা সিস্টেম থাকবে যে না, এখানে গভর্নর বডি আছে প্রত্যেকটা আলাদা অ্যাসপেক্টে, এটা যদি না থাকে তাহলে কিন্তু গরমিল হবে। এবং আমি যখন রেফারির কোর্সটা করেছি তখন আমি চিন্তা করছিলাম কি যে অনেক ফাইটারই কিন্তু ইনজুর্ড হয়েও ফাইট করতে চায়, কেননা তার তখন গ্রাউন্ডেড থাকে না, তার হরমোনাল রাশ থাকে। সো আমাদের কিন্তু গভর্নর বডি থাকতে হবে যেখানে ওই যে ফাইট করছে তাকে একটা গ্রাউন্ডেড সিচুয়েশনে নিয়ে আসে, যে না, পরে ইনজুর্ড হয়ে তুমি যদি আরো খেলো তাহলে এটা তোমার জন্য বিপজ্জনক হবে দীর্ঘমেয়াদী। তো আপনার এক্সপেরিয়েন্সে কি আছে যে এই ধরনের এমএমএ ফাইট যখন দেখছেন, জুজিৎসু দেখছেন, এমন কোনো ইনজুর্ড অবস্থা কি আপনি এক্সপেরিয়েন্স করেছেন যেখানে লাইফ থ্রেটেনিং অবস্থা হয়েছে, বা আমাদের কনসার্ন হওয়া উচিত যে এই ধরনের ইনজুরি গুলা যেন আমরা না হই, কারণ আমাদের কোচ, আমাদের রেফারিকে আরো সচেতন হতে হবে? আমরা আই হ্যাভ সিন দিস আ লট, আমার অলরেডি অলমোস্ট 100 এর উপরে আমি রেফারিং করছি, তো এই ধরনের সিচুয়েশন ডেফিনেটলি দেখছি। এবং আমি খুব পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, একটা ইভেন্টে আমার স্টুডেন্টের এমন একটা অবস্থা হয়েছিল যে এটা ডেফিনেটলি আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। উই নেভার এক্সপেক্টেড দিস। দেখেন, আপনার একজন রেফারি হিসেবে দায়িত্ব হচ্ছে যে রুলস এনফোর্সমেন্ট করা, এবং খুবই স্ট্রিক্টলি। একজন রেফারিকে অবশ্যই জানা থাকতে হবে যে কোন স্ট্রাইকটা লিগ্যাল, কোন স্ট্রাইকটা ইললিগ্যাল। একজন রেফারিকে, আমি যখন একজন এমএম এর রেফারি, আমাকে অবশ্যই স্ট্যান্ডিং থেকে গ্রাউন্ড পর্যন্ত প্রত্যেকটা সিচুয়েশনের
ফাউল আইটেমসগুলোর উপরেও ধারণা থাকতে হবে। আমার মেন্টাল রেডিনেস এত পরিমাণে ভালো থাকতে হবে, আমার ফোকাসটা এত গভীর হইতে হবে যে আমি যদি সেকেন্ড ব্লিঙ্ক করি তাহলে একটা অঘটন ঘটে যাবে, এবং সেটাই আমার স্টুডেন্টের সাথে হয়েছিল। ঘটনাটা এরকম ছিল যে আমার স্টুডেন্টস এবং তার অপোনেন্ট যখন কিনা গ্রাউন্ড ফাইট করতেছে, তো অপোনেন্ট ইন্টেনশনালি হোক বা আনইনটেনশনালি হোক, সে তার গোড়ালি দিয়ে ওর মুখের উপর আঘাত করতেছিল। রেফারি খুব সামনেই দাঁড়ানো, কিন্তু সে বিষয়টাকে অ্যাভয়েড করে নাই বা জায়গাটাকে থামায় নেই। তো আলটিমেটলি কি হয়েছে, কন্টিনিউয়াস যখন হিল স্ট্রাইক গুলো মুখের উপর পড়তেছিল, সে ধীরে ধীরে আস্তে আস্তে তার এনার্জিটা কিন্তু পড়ে যাচ্ছিল। কারণ আমরা যখন জতে স্ট্রাইক করি তখন কিন্তু অটোমেটিক্যালি একটা কনকাশন ক্রিয়েট হওয়া শুরু করে, এবং এইটাই হয়েছিল। এবং আলটিমেটলি দেখা গেছে সে খেলাটা ওই মুহূর্তে ছেড়ে দেয়, এবং ছাড়ার পরে তার পুরো ওভারঅল কন্ডিশনটা এরকম ছিল যে আমরা ভয় পেয়ে গেছিলাম, না জানি এখন কোনো অঘটন ঘটে যায়। দেখেন ওই ইভেন্টের পরে কিন্তু সেই স্টুডেন্টটা নতুন কোনো ফাইটে কিন্তু এখনো নামে নাই। অলমোস্ট ঘটনাটা কিন্তু প্রায় ১ বছরের। সে ট্রেনিং করে, মাঝে মাঝে ট্রেনিং করতেছে, কিন্তু তার মধ্যে কিন্তু ভয়টা কিন্তু ঢুকে গেছে। এই যে ভয়টা ঢুকে গেল, এই দায়ভার এখন কার? রাইট? তো আমার রেফারি যদি এডুকেটেড না হয়, আমার কোচ যদি এডুকেটেড না হয়, আমরা সবাই ধরলাম এডুকেটেড হইলাম, কিন্তু আমাদেরকে রেগুলেট করবে কে? আমার রেফারি যে একটা ভুল করলো, এই জবাবদিহিটা দিবে কার কাছে? এই প্রমোটাররা যে ইভেন্টটাকে ফার্নিশ করলো বা ইভেন্টটাকে স্প্রেড করলো, হয়তো আপনি একটা ডিসিশন দিয়ে দিতে পারেন যে খেলাটা নো কন্টেস্ট বা এরকম একটা কিছু, বাট এটা কিন্তু তার ওভারঅল সিচুয়েশনটাকে ডিটারমাইন করছে না, কারণ এই ভুলগুলো কিন্তু আবারও হইতে পারে। রাইট? তো আমাদের এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা উচিত। আমরা এগুলা অ্যাড্রেস করার জন্য আমি যেটা খুবই এমফাসাইজ করব যে আমাদের উই ডেফিনেটলি নিড অ্যান স্ট্রাকচার্ড গভর্নেন্স সিস্টেম। উই নিড অ্যান অ্যাথলেটিক কমিশন, যারা কিনা এই প্রমোটার বা এই খেলাগুলো যারা ছাড়তেছে বা করতেছে তারা যেন এই বিষয়টাকে রেগুলেট করে। ওকে? আর যদি এই বিষয়গুলো রেগুলেটেড না হয়, বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের ভবিষ্যৎ কিন্তু শঙ্কার মধ্যে পড়ে যাবে। রাইট। সো আপনি আসলে বাংলাদেশের কমব্যাট স্পোর্টস এর ফিউচারটাকে এখনকার এক্সপেরিয়েন্স থেকে কিভাবে দেখছেন? বা অনেকেই তো আপনার কমব্যাট স্পোর্টস কোচ হতে চায় না, তো ওই জায়গাটা থেকে আপনার কি প্রফেশনাল গাইডেন্স থাকবে যে কেউ যদি আপনার মতো কোচ হতে চায়, কেউ যদি কমব্যাট স্পোর্টস এ আসতে চায়, তাদের ফিউচারটা কেমন, কি ধরনের চ্যালেঞ্জ আছে এবং ওরা কি করতে পারে? আচ্ছা, যদি আমি ফিউচার নিয়ে কথা বলি, দেখুন আমাদের কিন্তু ট্যালেন্ট নিয়ে কোনো সংকট নাই, যথেষ্ট ট্যালেন্ট আছে। আপনি যদি বলেন ফান্ডিং এর কথা, আমি বলবো যে ফান্ডিং নিয়েও কোনো সমস্যা নাই। আমাদের সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। দেখুন, যে কেউ কিন্তু বলে বসবে যে আমাদের সরকার যদি আমাদেরকে একটু অর্থ সহযোগিতা করে, বা কোনো স্পন্সর যদি আগায় আসে, তাহলে আমরা এই জিনিসটাকে ভালো করব। হু উইল গ্যারান্টি দিস? আমি যদি আজকে কোনো একটা লোকাল স্পোর্টস সেন্টারকে যদি 1 মিলিয়ন টাকা দেই, ইজ দেয়ার এনি গ্যারান্টি যে তারা খুব হাই ইম্প্যাক্ট ফেলে দেবে? এর কোনো কিন্তু গ্যারান্টি নাই। তো গ্যারান্টি না থাকার পেছনে কারণ কি? সিস্টেম। সে কোনো গভর্নিং সিস্টেমের মধ্যে নাই, সে অ্যাকচুয়ালি কোনো রেগুলেশনের মধ্যে নাই। সে যা কাজ করতেছে সবকিছু ধারণার উপরে। কেউ একজন তাকে বুঝাইছে, সে সেভাবে বুঝতে পারছে, সেভাবে ট্রেনিং করতেছে। দেখেন, আমাদের সেকেন্ড পিটফলটা কোন দিকে? আমাদের কোনো প্রপার অ্যামেচার সার্কিট নাই। প্রপার অ্যামেচার সার্কিটটা না থাকার কারণে কি হচ্ছে, স্টুডেন্টস হয়তো ৩, ৪, ৫ মাস ট্রেনিং করে একটা প্রফেশনাল ফাইটে নিজেকে নিয়ে যাচ্ছে। সে ফাইট করতেছে, বুঝে ফাইট করুক, না বুঝে ফাইট করুক, প্রমোটাররা তাকে টাকা দিতেছে, সে ফাইট করতেছে। এখানে অ্যামেচার সার্কিটটা কিন্তু তৈরি হচ্ছে না। তো আমরা যদি এরকম মানে হ্যাপহ্যাজার্ড সিচুয়েশনটাকে ক্রিয়েট করি, আমরা ফিউচার কিভাবে দেব? ফিউচারটা দিতে গেলে ফার্স্ট অফ অল যেটা লাগবে যে আমাদের একটা স্ট্রাকচার্ড এডুকেশন সিস্টেম লাগবে কমব্যাট স্পোর্টসের উপরে। আমাদের একটা স্ট্রাকচার সিলেবাস লাগবে। আমাদের কোচদের স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য আমাদের পাসিং সার্টিফিকেট রেগুলেশন ক্রিয়েট করতে হবে। আমাদেরকে এমন একটা সিস্টেমের থ্রুতে যেতে হবে যেখানে আমাদের স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে, যে স্ট্যান্ডার্ডটাকে আমরা একটা পরীক্ষার মাধ্যমে আমরা যেন স্পোর্টস সাইকোলজিটাকে বুঝি, আমরা ফিজিক্যাল এডুকেশনটাকে বুঝি, আমরা কিভাবে
আমাদের বায়োমেকানিক্সের যে পার্টগুলো আছে সেগুলো যেন বুঝি, কোচ যেন ডিসাইড করতে পারে যে হ্যাঁ এটা রাইট এটা রং, কোচ যেন এরকম ভাবে ডিসিশন না নেয় যে আমার সুযোগের অভাব, এখন একটা সুযোগ পাইছি খেলায় দিই। এই ধরনের চিন্তা ভাবনাগুলা কিন্তু আমাদেরকে ব্যাকফুটে নিয়ে যাবে। তো আমরা কিন্তু অ্যাথলেটদেরকে কিন্তু এই দোষগুলো দিতে পারি না, কারণ তারা অনেক আশা নিয়ে আমাদের কাছে আসতেছে, তারা বলতেছে যে স্যার আমি এরকম প্রফেশনাল ফাইটার হইতে চাই। দেখেন আমি অনেস্টলি কনফিউজ করতেছি, এমন একটা সময় ছিল যখন কিনা আমরা শুনতাম বা আমি পার্সোনালি শুনতাম যখন একজন অ্যাথলেট এসে তার স্বপ্নের কথা বলতো যে সে প্রফেশনাল ফাইটার হইতে চায়, আমি খুব খুশি হইতাম। কিন্তু বর্তমানে আমি খুশি হইতে পারি না, বরং আমি তাকে বলি যে মানে কমব্যাট স্পোর্টসটা বা এমএমএতেই যদি তুমি আসতে চাও, একটা স্ট্রাকচার্ড ওয়েতে আসো। ফার্স্ট অফ অল এটাকে এনজয় নাও, এটা তুমি একটা শিক্ষা, তুমি এইটার সাথে থাকো, স্টুডেন্টসদের সাথে থাকো, অ্যাথলেটদের সাথে থাকো, তুমি বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট না করে ইভেন্টের আশেপাশে থাকো, এই জিনিসটাকে আগে ভালোবাসো, এই জিনিসটাকে বুঝো, মানে এই এমএমএটা অ্যাকচুয়ালি কিভাবে যাইতেছে। হ্যাঁ, যখন কিনা তুমি এই জিনিসটাকে আসলে বুঝতে পারবা, তারপরে তুমি ডিসিশন নাও যে আসলে তুমি কি করতে চাও। কারণ আপনার ভিজুয়ালাইজেশন আমি করব সেটা ফাইন, বাট এটা রিয়ালিস্টিক হইতে হবে, আমার সেই ম্যাটেরিয়ালস থাকতে হবে, আমার সেই রিসোর্স থাকতে হবে। জাস্ট বিকজ কেউ বললো, ক্লেম করলো যে আমি সুপার ফাইটার হইতে চাই, রিয়েলিটি কিন্তু সেটা না। আমি যদি তাকে বলি যে হ্যাঁ বাবা তুমি সুপার ফাইটার হইতে পারবা, দ্যাট মিনস মানে আই এম লাইং টু মাই সেলফ। কারণ আমি কি তাকে সেই রিসোর্সটা কি আমি তাকে দিতে পারবো? আমি কার ভরসায় দেব? আমার পাথওয়েটা কি? আমি তো বর্তমানে দেখতেছি যে আমার পাথওয়েটাই স্ক্যাটার্ড। আমি এখানে কাউকে নিরুৎসাহিত করতেছি না, আমি এখানে সবাইকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে সবাই একটা সিস্টেমেটিক জায়গায় আসেন। ওকে, সো মানি ক্যান অ্যাক্সেলারেট অ্যান ইভেন্ট বাট ইট উইল নট বিল্ড এনিথিং। আমার টাকা থাকলেই যে আমি কিছু করতে পারবো বিষয়টা কিন্তু এরকম না। দেখেন আমি যদি এখন আহ, একটা ভাঙা ইঞ্জিনে যদি আমি প্রিমিয়াম ফুয়েল ঢালি এবং এক্সপেক্ট করি যে ইঞ্জিনটা খুব ভালো পারফর্ম করবে, ইজেন্ট ইট আনরিয়ালিস্টিক? আমাকে ফার্স্ট অফ অল ইঞ্জিনটাকেই ঠিক করতে হবে, তারপর আমি প্রিমিয়াম ফুয়েল ঢালি অথবা নর্মাল ফুয়েল ঢালি, ইঞ্জিন উইল ওয়ার্ক। আর এই ইঞ্জিনটাই তো আমার প্রবলেমে আছে এখন। এখন আমরা জাস্ট, অনেকে বলবে যে ভাই আপনি নেগেটিভ কথা বলতেছেন, ওকে ইটস ফাইন। সামটাইমস এই বিটার ওয়ার্ডগুলো যদি কোনো চেঞ্জ নিয়ে আসে, আই মাস্ট টক দিস। কাউকে খুশি করার জন্য যদি আমি এখন ফলস হোপ ক্রিয়েট করতে থাকি, তাহলে প্রবলেম। কারণ মার্শাল আর্টস কিন্তু আমাকে শুধুমাত্র পজিটিভ কথা শুনতে শেখায় নাই, নেগেটিভ বিষয়গুলোকে পজিটিভলি টার্ন করাও কিন্তু আমার শিক্ষার একটা অংশ। আর আমি সেটা যদি শিক্ষার মধ্যে নিয়ে আসতে না পারি, তার মানে আমার এখানে গলদ আছে বা এখানে আমার একটু আমি ব্যাকফুটে আছি। তো হুম। আমি এইটাই বলবো যে আমরা যদি এই সিস্টেমটাকে যদি ঠিক করতে পারি, দেন ডেফিনেটলি 80% প্রবলেম সলভ হয়ে যাবে। এবং এখানে রাইট। ডেফিনেটলি ফান্ডিং বা অন্যান্য কোনো কিছু আসলে কোনো ইস্যু না, অ্যাটলিস্ট আমি মনে করি না কোনো ইস্যু। রাইট কোচ, আমার কাছে মনে হয় যে আপনি নেগেটিভ হন আর পজিটিভ একটা রিয়েলিস্টিক ভিউ দেওয়ার চেষ্টা করছেন, যে আমরা তো হুম শুধু হুম পজিটিভ থাকতে পারবো না, এর মধ্যে কিছু নেগেটিভ জিনিসও আছে, রিয়েলিস্টিক জিনিসও আছে যেটা আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। কারণ আমি বুঝতে পারছি আপনি ইঞ্জিনের কথা বললেন, আমার মনে হলো যে অনেক পার্সনকে আমি দেখেছি নিজেদেরকে স্পোর্টস কারের মতো মনে করে, মানে হ্যাঁ, ওরা বলছে যে আমি জাস্ট মারতে চাই, আমাকে যদি ওই কেজে নেওয়া হয় আমি জাস্ট মেরে সবকিছু শেষ করে ফেলতে চাই। তো তখন কিন্তু রাইট। একটা বিপদগ্রস্ত অবস্থায় অপোনেন্টও পড়ছে, সে নিজেও পড়ছে, রাইট? জি, আপনি জিনিসটা খেয়াল করেন যে আমরা যখন কিনা এইভাবে ভাবতেছি তখন কি হয়, আমার মেন্টালিটি কিন্তু অটোমেটিক্যালি একটা কুইক গ্লোরি ট্রিগার করতেছে, যে আমি তাড়াতাড়ি জিততে চাই, যা কিছু করতে হবে আমাকে তাড়াতাড়ি করতে হবে, এই যে একটা রাশ নিজের মধ্যে নিয়ে আসা এবং খুব শর্টকাট পাথওয়ে খোঁজা, এইটা কিন্তু আলটিমেটলি কি করতেছে, তার লংজিভিটিটাকে কিন্তু কমায় দিতেছে। হুম। দেয়ারফর উই মাস্ট শিফট দিস কালচার ফ্রম টাফনেস টু লংজিভিটি। আমাদের সেফ এমএমএ প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা সেফ এমএমএ প্র্যাকটিস করলে কিন্তু এটা আদে আমাদের লংজিভিটিটাকে বাড়াবে। আমাদের লংজিভিটি বাড়ানো মানেই হইতেছে কি, আমাদের সেই অ্যামেচার সার্কিটটাকে ক্রিয়েট করা এবং সার্কিটটাকে রেগুলেট করতে হবে একটা প্রপার অ্যাথলেটিক কমিশনের মাধ্যমে। আর এই কনস্ট্রেন্ট লেড অ্যাপ্রোচটা যদি আমরা ঠিকঠাক না করি, তাহলে আলটিমেটলি দেখবেন অনেক অ্যাথলেট আছে যারা
যারা হয়তো একটা ইভেন্টে নকআউট হয়েছে, 2 সপ্তাহ পরে যে আরেকটা ইভেন্টে খেলতেছে, সে নিজেও বুঝতেছে না যে তার মধ্যে যে ক্রনিক ট্রমাটিক এনসেফ্যালোপ্যাথিটা ক্রিয়েট হইতেছে, এটা কিন্তু তার বয়সকালে কিন্তু ধরা দিবে। তাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। এখন এটা যদি না বুঝি, তাহলে আলটিমেটলি আমার ওই ভায়োলেন্স, আমার ওই ফিজিক্যাল ডিসপ্লে দেখতে হয়তো ভালো লাগতেছে, কিন্তু তার রেজাল্টটা কিন্তু আলটিমেটলি মানে ভালো হবে না। আর টাকা পয়সা হইলেই যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে, বিষয়টাও এরকম না। কারণ আমি অনেক প্রমোটারকে বলতে শুনছি যে মানে তারা তারা মানে তারা বলে অ্যাকচুয়ালি যে যে ইনভেস্টরদেরকে বলে যে আপনারা টাকা ঢালেন, এটা করেন সেটা করেন, আমরা অনেককে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানায় ফেলবো। বাট রিয়ালিটি হইতেছে, যদি আমি একটা ব্যাড সিস্টেম ক্রিয়েট করি, দেন এই ব্যাড সিস্টেম উইল কনজিউম মানি উইথ জিরো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তো আমাদের এই রিয়ালিস্টিক গুলা কিন্তু বুঝতে হবে। মানি অ্যাক্সেলারেটস এর সিস্টেম, বাট ইট ক্যানট বিল্ড ওয়ান। আমাদের এই জায়গাটা যদি আমরা ইগনোর করে যাই, আমরা পুরো স্ট্যান্ডার্ডটাকে কলাপস করে দেব। কোচ, ইট মেক সেন্স, বিকজ আমি যেটা বুঝতে পারছি যে বাবা মা একটা স্ট্রং প্যারেন্টাল ফিগার ছাড়া, একটা সিস্টেম এন্ড স্ট্রাকচার ছাড়া, যেমন ওই বাচ্চাকে সামলানো ডিফারেন্ট, রাইট? ওই বাচ্চাকে সামলানো একটা থ্রেটানিং পজিশনে চলে যাওয়া, যে আমি শুধু অপটিমিস্টিক ভাবে কিভাবে জিনিসগুলাকে হ্যান্ডেল করছি, সব রিয়েলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং না করে। আপনিও বলতে চাচ্ছেন যে বাংলাদেশেও আসলে একটা গভর্নর বডি দরকার, স্ট্রাকচার দরকার, যেন যে কেউ মনে না করে যে আমি যা খুশি করতে পারি, যেভাবে খুশি করতে পারি, বা যাই করলাম আমার দায়ভার নাই, ওই পর্যায়ে যেন যেতে না পারি। তো আমরা আমাদের পডকাস্টে একদম লাস্টে চলে এসেছি। আমি বলবো কোচ, আপনি যদি আপনার দিক থেকে যে বাংলাদেশের কোনো একটা বিষয় যদি আপনি চেঞ্জ করতে চাইতেন এই কমব্যাট স্পোর্টস নিয়ে, এমএমএ নিয়ে, তাহলে আপনার আপনার ওপিনিয়নটা কি হবে দর্শকদের প্রতি, যে আপনি ফিল করেন যে এই জিনিসটা চেঞ্জ হলে আমরা আরো ভবিষ্যতে বেটার করতে পারবো? Very interesting, and definitely I must say I would implement a mandatory standardized national coaching certification. আমার পুরো পডকাস্টের মধ্যে আমি যে জিনিসটা বারবার হাইলাইট করছি অলওয়েজ, বিকজ বেটার কোচেস ক্রিয়েট সেফ এনভায়রনমেন্টস, বেটার অ্যাথলেটস অ্যান্ড আ কালচার অফ এডুকেশন রাদার দেন জাস্ট সার্ভাইভাল। কারণ আমরা হয়তো খুব ইমিডিয়েটলি ফান্ডিং ফিক্স করতে পারবো না, আমরা ইমিডিয়েটলি কোনো হাইলি ফ্যাসিলিটিস তৈরি করতে পারবো না, আমরা কোনো কালচারটাকে ওভারনাইট ক্রিয়েট করতে পারবো না। কিন্তু আমরা যদি কোচদেরকে একটা সার্টিফিকেশনের আওতায় নিয়ে আসি, যেখানে কিনা বেসিক স্পোর্টস সায়েন্স, প্যাডাগজি, ফার্স্ট এইড, এরকম অনেক বিষয় আশয়গুলো নিয়ে যদি একটা ইকোসিস্টেম ক্রিয়েট করতে পারি, তখন কিন্তু আমরা এই গুড কোচগুলো কি করবে, দে উইল প্রোটেক্ট দ্য অ্যাথলেট, দে উইল এডুকেট দ্য প্যারেন্টস, দে উইল ফোর্স দ্য প্রমোটার্স টু রেজ দেয়ার স্ট্যান্ডার্ডস। ওকে, তো আমি এইটাই চাবো, যাতে আমাদের বর্তমান যে বটল নেকটা আছে, এই বটল নেকটাই কিন্তু হইতেছে যে হিউম্যান ক্যাপিটাল। ওকে, স্পেশালি কোচিং লিটারেসি। তো আমার হাতে যদি এখন একটা জাদুর কাঠি থাকতো, আমি সেটা কালকে ইমপ্লিমেন্ট করে দিতে পারতাম, কিন্তু যেহেতু নাই, সো আই উইল সাজেস্ট যাতে আমাদের একটা লং টার্ম অ্যাথলেট ডেভেলপমেন্ট ক্রিয়েট করানো যায়, সেটা নিয়ে কাজ করাটাই মনে হয় যে ইট উইল সলভ 80% অফ ডাউনস্ট্রিম প্রবলেমস। আমার মনে হয় কোচ, যেহেতু ডিমান্ড আছে, এটা মানুষ চায় কমব্যাট স্পোর্টস অংশগ্রহণ করতে, আমাদের মতো যারা প্যাশনেট আছে, আপনার মতো যারা প্যাশনেট আছে, তারা যখন সব বাধা পেরিয়ে একটা সুন্দর সিস্টেম স্ট্রাকচার গড়ে তোলার জন্য বারবার কথা বলতে থাকবে, আমরা আশা করি যে আমরা ওই স্ট্রাকচারটা, ওই গভর্নর বডিটা তাড়াতাড়ি পাবো। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই এপিসোডে আসার জন্য। Thank you, Sumaya. Thank you for focusing on the aspects of this sport. And I must say, we need more practitioners like you involved in combat sports, and it's been an absolute pleasure. থ্যাংক ইউ।